এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি জানি তুমি আজানকে ভালোবাসো না। তুমি কেন থাকবে এমন একটা সম্পর্কে যেখানে তুমি অপর পাশের মানুষকে ভালোই বাসো না? এর থেকে তুমি ভালো আজানকে আমার কাছে দিয়ে দাও। আমি আমার ভালোবাসায় ওকে মুড়িয়ে রাখবো, কখনো কষ্ট পেতে দিব না। তুমি বাড়াবাড়ি করছো মেঘলা। না, আমি সত্যটা বলছি। আমি অনেক চেষ্টা করেছি আজানকে ভোলার জন্য, কিন্তু পারিনি। আমার বুকের ভিতর ক্ষত তৈরি হয় যখনই আমি তোমাদের পাশাপাশি দেখি। কথাগুলো শুনে মেঘলা চোখ জোড়া বন্ধ করে নিল। হঠাৎই কান্না আসছে মেয়েটার, তবে সে চাইছে না মেঘলার সামনে কাঁদতে। মেঘলা হয়তো বুঝলো প্রিনিশার অবস্থা, তাই কিছুক্ষণ চুপ করে রইল। সময় দিল প্রিনিশাকে, তবে প্রিনিশা আর কথা বাড়ালো না। চলে যেতে নিলে পেছন থেকে মেঘলা বলল, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি প্রিনিশা। আমি জানি তুমি আজানকে ভালোবাসো না। তুমি বললে আজান ঠিক তোমাকে ছেড়ে দিবে। আমার জন্য না হোক, নিজের ভালোর কথা ভেবে আজানকে আমার কাছে দিয়ে দাও। প্রিনিশা কথাগুলো শুনেও চলে এলো, কোনো উত্তর দিল না। বুকের মাঝে জিপজিপ করছে তার। আজানের মুখটা ভাসছে চোখের সামনে, চোখ ঝাপসা হয়ে আসছে। গোলাপ বাগান থেকে বেরিয়ে কিছু দূর আগাতে গাড়ির বাহিরে দাঁড়ানো রনিকে দেখতে পায় প্রিনিশা। দ্রুত গিয়ে গাড়িতে বসে মেয়েটা। এরই মাঝে আজহানের ফোন আসে প্রিনিশার ফোনে। প্রিনিশা কলটা কেটে দেয়, তবে আজহান কল দেওয়া বন্ধ করে না। একের পর এক কল দিয়েই যায়। শেষে প্রিনিশা ফোনটা বন্ধ করে দেয়। কিছুক্ষণের মাঝে পৌঁছে যায় ভিলায়। গাড়ি থেকে নেমে ভিলার ভেতরে যায় প্রিনিশা। ড্রয়িং রুমে আসতেই সোফার উপর আজহানকে বসা দেখে ভরকে যায়। এ সময় আজহান কোনোদিনই বাসায় থাকে না। আজহান প্রিনিশাকে দেখে শান্ত স্বরে জিজ্ঞেস করে, এত দেরি হলো কেন তোমার ফিরতে? প্রিনিশা দেওয়াল ঘড়িতে তাকালো, দেখলো 3টা বাজে। আজহান প্রিনিশাকে চুপ করে থাকতে দেখে উঠে এলো, মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, উত্তর দাও, কেন দেরি হলো? আমি কতগুলো কল দিয়েছি কোনো হিসাব আছে? আমার কি চিন্তা হয় না? ফোন ধরনি কেন? কথাগুলো শুনে আজহানের দিকে তাকালো প্রিনিশা। আজহান আবারও বলল, সব সময় চুপ করে থাকা বাজে স্বভাব হয়ে গেছে তোমার। আজ তোমাকে উত্তর দিতেই হবে। এত টেনশন নিয়ে কাজ করা যায়? 2 আঙ্গুল কপালে ছুঁয়ে কথাটা বলে আজহান। তা শুনে তার ছেলের সুরে হাসে প্রিনিশা। কাঁধ থেকে ব্যাগটা খুলে ছুঁড়ে ফেলে নিচে, বলে, আমার চিন্তা কেন করেন? আমি তো আপনাকে ভালোবাসি না। হঠাৎ এমন কথা শুনে আজহান নিজের ভ্রু কুঁচকে ফেলল। প্রিনিশা আবারও বলে, আপনার সাথে আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আপনি তো আমার থেকে ভালো মেয়ে ডিজার্ভ করেন। আমাদের মাঝে তো কোনো স্বাভাবিক সম্পর্কই নাই। কেন শুধু শুধু আপনি আমার জন্য এত চিন্তা করেন? প্রিনিশার কথার টোন স্বাভাবিক লাগলো না আজহানের কাছে। নিজের মাথা ঠান্ডা করে আজহান প্রিনিশার 2 কাঁধে হাত রাখলো। প্রিনিশা হাত সরিয়ে দেয়, বলে, আমি থাকতে চাই না আপনার সাথে। আজহানের রাগ উঠে যায় কথাটা শুনে। ধমকের সুরে বলে, কি হয়েছে সেটা বলো। এসব ফালতু কথা কেন বলছো? আমি ফালতু কথা বলছি না। মেঘলা আপনাকে সত্যি ভীষণ ভালোবাসে। ও আপনার জন্য সবার কাছে খারাপ হয়ে গেছে। কথাটা শুনে হাসি পায় আজহানের, বলে, আমার খাবারে বিষ মিশিয়েছিল একজন, মনে আছে তোমার তার কথা? প্রিনিশা উত্তর করে না। তা দেখে আজহান আবারও বলে, যে বিষ মিশিয়েছিল সে মেঘলা। এরপর বলবে ও আমাকে ভালোবাসে? প্রিনিশা এবারও চুপ করে থাকে। আজহান দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমি অনেক বোকা প্রিনিশা। যে যা বোঝায় সেটাই তুমি বুঝে নাও। আমার সাথে আজ 12 মাস 30 দিন থাকার পরও আমাকে চিনতে পারলে না, এটা আশা করিনি আমি। আজহান হতাশ হয়ে সোফায় গিয়ে বসে পড়ে। প্রিনিশার হাতে উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নেয়। আজহানের সামনে গিয়ে বলল, আপনি আমাকে ভালোবাসেন আজহান? কথাটা শোনা মাত্র আজহান চোখ তুলে তাকায় প্রিনিশার দিকে। প্রিনিশা উত্তরের অপেক্ষা না করে বলে, আমি জানি আপনি ভালোবাসেন আমাকে, শুধু দায়িত্ববোধ থেকে সব করছেন। আমি চাই না আপনাকে এই দায়িত্ববোধের মাঝে আটকে রাখতে। আমাকে মুক্তি দিন আজহান। বারংবার ছেড়ে দেওয়ার কথাটা শুনে আজহান নিজের রাগের কন্ট্রোল হারিয়ে ফেলল।
তৃষার হাত শক্ত করে ধরল, নিজের কাছে টেনে এনে হিসিয়ে বলল, মুক্তি তুমি পাবে না। আমি যতদিন বেঁচে আছি তোমাকে আমার কাছেই থাকতে হবে, সে তোমার ইচ্ছে থাকুক বা না থাকুক। তৃষা আজহানের কথার উত্তর করে না, হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। তা দেখে আজহান বলে, তুমি আমাকে যে কারো কথায় ছেড়ে দিতে পারো, কিন্তু আমি না। তোমার কোনো ধারণা নেই আমার সম্পর্কে, তাই আমাকে বাধ্য করো না তোমার উপর কঠিন হতে। কথাটা বলেই আজহান তৃষার হাত ছেড়ে দিল। তৃষা ছুটে রুমে গিয়ে দরজা লক করে দিল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে সেই ঘটনাটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল আজহান। হিংস্র বাঘের ন্যায় ফুঁসে উঠল। রাতের প্রথম প্রহর। কর্মব্যস্ত মানুষটা ঘরে ফিরেছে খানিকক্ষণ আগে। তাসফিনও বাড়ি ফিরেছে মাত্র। শরীরটা বড় ক্লান্ত লাগছে, ফলে দুটো অপারেশন ফেলে রেখে এসেছে। নিজ বিছানায় শটান হয়ে শুয়ে আছে সে। হঠাৎই অনুভব করছে চারিপাশে এক খা খা শূন্যতা। মনে পড়ছে সিনহার মুখটা। তাসফিন চাইছে নিজের মনকে ঘোরাতে, কিন্তু পারছে না। সিনহার সাথে যা করেছে, এরপর মেয়েটার কথা ভাবারও অধিকার নেই তাসফিনের। তবু বারবার মন অবাধ্য হয়ে পড়ছে। নিজের উপর অতিষ্ঠ হয়ে তাসফিন উঠে বসলো। কল করলো মেঘলার নাম্বারে। কয়েকবার রিং হতেই কল রিসিভ হলো। তাসফিন জিজ্ঞেস করলো, বলেছো পিনিশাকে সিনহার কথাটা? না, আমি প্রিনিশার বাসায় আজ যেতে পারিনি। কেন? তোমার তো আজই ওর সাথে দেখা করার কথা ছিল। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল। তা দেখে তাসফিন অধৈর্য হয়ে পড়ল। বলল, কি হলো, কথা বলছো না কেন? এক দীর্ঘশ্বাস ছেড়ে মেঘলা বলল, আমি প্রিনিশার বাসায় না গেলেও ওর সাথে আজ আমার দেখা হয়েছিল তাসফিন। এটা তো ভালো কথা, তাহলে বলনি কেন কথাটা? আমি বলতে পারবো না। এই কাজটা তুমি অন্য কাউকে দিয়ে করাও। আর হ্যাঁ, তোমার টাকাও লাগবে না। আমি আর তোমার সাথে নেই। কথাগুলো বলেই ফোন কেটে দিল মেঘলা। তাকালেও নিজের শূন্য বিছানাটার দিকে। মনে মনে ভাবলো, প্রিনিশার ক্ষতি করে আমি কখনোই আজহানকে পাবো না। শুধু শুধু আরও নিচে নেমে যাব আজহানের চোখে। আমি তো প্রিনিশাকে বলেছি ওর কথা। ও নিশ্চয়ই আজহানকে আমার কাছে ফিরিয়ে দিবে। বুক ভরা আশা নিয়ে মেঘলা গিয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে মেঘলার কথা শুনে তাসমিনের রাগ বেড়ে গেল। পিনিশাকে না জানালে আসল কাজটা হবে কি করে? কথাটা ভাবতে লাগলো। আর মাঝে দরজার বেল বেজে উঠল। বিরক্ত হয়ে দরজা খুলল তাসফিন। দেখলো শফিক সাহেব দাঁড়ানো। তাসফিন একটু অবাক হলেও ভালোভাবে বলল, আপনি? ভেতরে আসতে পারি? প্রত্যুত্তরে তাসফিন সরে দাঁড়ালো। শফিক সাহেব বাড়ির ভেতরে ঢুকলেন। তাসফিন দরজা লাগিয়ে দিল। ড্রয়িং রুমে বসতে বলল শফিক সাহেবকে। দুজন মুখোমুখি সোফায় বসলো। শফিক সাহেব সরাসরি তাসফিনকে জিজ্ঞেস করলো, আমার মেয়েটা কি তোমার কাছে খুব বড় বোঝা হয়ে গিয়েছিল? তাসফিন অপ্রস্তুত হয়ে পড়লো কথাটা শুনে। বলল, আপনি আমার বাবা সমতুল্য। আমি চাই না আপনাকে অসম্মান করতে। আমি যা করছি তা হয়তো সবই আপনি শুনেছেন। কেন করছি এটাও নিশ্চয়ই জানেন। জানি, আমি ব্যথিত তোমার বোনের কথাগুলো শুনে। কিন্তু বাবা, এতে আমার মেয়ের তো কোনো দোষ নেই। অন্যের রাগ কেন আমার মেয়ের উপর ঝাড়ছো? ও তো তোমার বউ হয়। তাসফিন চুপ করে রইল। তা দেখে শফিক সাহেব আবারও বললেন, আমার একটাই মেয়ে, বিয়ের 10 বছর পর ওর জন্ম হয়। অনেক আদরে মানুষ করেছি, কলিজার টুকরো ছিল আমার। ওকে তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিত হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমার পর ওর দ্বিতীয় ভরসা মানুষ পেয়ে গেছে। কথাটুকু বলে একটু চুপ করে রইলেন শফিক সাহেব। সময় নিয়ে বললেন, তোমার যদি ওকে ফিরিয়ে দেওয়ার হতো, তাহলে কষ্ট করে আমাকে একবার জানাতে। আমার রাজ্য আমার রাজকন্যার জন্য সবসময় প্রস্তুত ছিল। তুমি রাতের অন্ধকারে মেয়েটাকে ওভাবে একা কেন ছাড়লে? শফিক সাহেবের প্রশ্নটা শুনে তাসফিন কিছু বলার মতো খুঁজে পেল না। শফিক সাহেব অসহায় নজরে তাকিয়ে বললেন, আমি তোমার কাছে আমার মেয়েকে ফিরিয়ে নেওয়ার অনুরোধ করতে আসিনি, শুধু জানতে এসেছি কাউকে এতটা নির্মমভাবে ঠকে তুমি সুখে থাকবে তো বাবা? তাসফিন কোনো উত্তর করল না। শফিক সাহেব অনেক কথা বলতে আজ এসেছিলেন, কিন্তু সব কথায় গলার ভেতর কেমন যেন দলা পাকিয়ে আসছে। কোনো কথায় তিনি ঠিকঠাক বলে উঠতেই পারলেন না। শেষ পর্যন্ত চলে এলেন তাসফিনের বাড়ি থেকে। পথিমধ্য প্রবলভাবে ঘামতে শুরু করলেন। চোখ উল্টে যেতে লাগলো। এক সময় পড়ে গেলেন মাঝ রাস্তায়।
রাতের 11টা বাজে। তৃষা এখনো রুমের দরজা খুলেনি। আজহান কয়েকবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিল, চেয়েছিল ডাকতে, কিন্তু শেষ পর্যন্ত আর ডাকেনি। তবে এখন অনেক রাত হয়ে গিয়েছে, সারাদিন কিছু খায়নি তৃষা। কথাটা ভেবে আজহান রুমের দরজায় নক করলো। তৃষা দরজা খুলল না। আজহান চেষ্টা করছিল নিজের রাগ কন্ট্রোল করার, কিন্তু এখন আর তা সম্ভব হলো না। বাজখাই কণ্ঠে কয়েকবার ডাক দিল তৃষাকে। তৃষা বালিশের উপর মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। আজহানের ডাকে এতক্ষণে মেয়েটার ঘুম ভাঙলো। চোখ ডলিয়ে উঠে দরজা খুলতে আজহান হন হন করে রুমের ভেতরে এলো। বলল, তুমি কি আমাকে শান্তি দিবে না বলে ঠিক করেছো? এমন করছো কেন? কি হয়েছে? তৃষা উত্তর দিল না। আজহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তৃষার দিকে। হঠাৎই আজহান খেয়াল করলো বিছানার পাশে একটা লাগেজ রাখা। এটা তো তৃষার লাগেজ। মেয়েটাকে সত্যি সত্যি আজহানকে ছেড়ে যাওয়ার প্ল্যান করছে। এমনটা হলেই আজহান তৃষাকে ছেড়ে কথা বলবে না। কথাগুলো ভেবে আজহান জিজ্ঞেস করলো, লাগেজ গুছিয়ে রাখা কেন? গুছিয়েছি, কাল সকালে আমাকে একটু বাবার বাসায় দিয়ে আসবেন। হঠাৎ বাবার বাসায় কেন যাবে? বিকেলের কথা ভুলে গেলেন? প্রশ্নটা শোনা মাত্র আজহানের রাগটা মাথা চাড়া দিয়ে উঠল। বলল, তুমি বাড়াবাড়ি করছো প্রিনিশা। কে কি বলেছে তোমাকে? সেসব জেনে কি করবেন বলুন? তবে যা বলেছে তা তো মিথ্যা না। আগে বলো, কে বলেছে? তোমার কি মেঘলার সাথে দেখা হয়েছিল? ও তোমাকে কিছু বলেছে, তাই না? কথাগুলো শুনে তৃষা ভাবলেশহীনভাবে চেয়ে রইল আজহানের দিকে। আজহান হয়তো নিজের উত্তরটা বুঝে গেল। বলল, মেঘলা তোমাকে কি বলেছে তা আমি জানি না, তবে আমি মনে করি ওর কথার উত্তরে তোমার উচিত ছিল ওর গালে পরপর দুটো চড় বসিয়ে দেওয়া। সেটা না করে তুমি এসে আমার সাথে ঝগড়া করছো, ছেড়ে আলে যেতে চাইছো। এটা কেমন কথা? ভালোবাসাহীন একটা সম্পর্কে থাকাটা কতটা যৌক্তিক আজহান? কথাটা শুনে আজহান তৃষার সামনে গিয়ে দাঁড়ালো। মাথা নিচু করে তাকালো তৃষার দিকে। বলল, বিয়ে এমন এক পবিত্র বন্ধন যেখানে দুজন অপরিচিত মানুষ সারা জীবনের জন্য বাঁধা পড়ে। দুই দেহ এক আত্মা হয়ে বাঁচে, সুখ দুঃখ সবকিছু ভাগাভাগি করে নেয়। এই সম্পর্কে যে ভালোবাসার সৃষ্টি হয় তা স্বয়ং আল্লাহ প্রদত্ত। তৃষা মলিন হাসলো কথাগুলো শুনে। বলল, আমাদের বিয়েটা তো স্বাভাবিক ছিল না আহজান। এরপরেও আমি চেষ্টা করেছি সবটা মানিয়ে নেয়ার, কিন্তু দিন শেষে আমি দেখেছি আপনি আমার সাথে খুশি নন। আজহান ভ্রু কুঁচকে ফেললো কথাটা শুনে। বলল, কে বলল আমি খুশি নই? আমি তো কখনো বিয়েই করতে চাইনি কোনো সম্পর্কের বেড়া জালে বাধা পড়তে, কিন্তু তুমি হঠাৎ করেই আমার জীবনে এলে। এরপর ছন্ন ছাড়া আমিটা এমনভাবে তোমার সাথে জড়িয়ে গেলাম যে তুমিহীনা আমার এক মুহূর্তেও এখন অসহ্য লাগে। এখন তো অফিসের বেশিরভাগ কাজ আমি বাসায় থেকে করি, এরপরে বলবে আমি তোমার সাথে খুশি নই? তৃষা অবাক হলো কথাগুলো শুনে। তা দেখে আজহান তৃষার তো কাঁধে হাত রাখলো। শান্ত স্বরে বলল, আমি তোমাকে শক্ত বানাতে চাই প্রিনিশা। বাহিরে লোকের কথা শুনে চোখের পানি ফেলা আমার বউকে মানায় না। দিন শেষে আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ। এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। কেউ বললেই তুমি কেন আমাকে ছেড়ে দিবে? বিশ্বাস নেই আমার উপর? কোনো অধিকার বোধ নেই? শেষের কথাগুলো আজহান রাগে স্বরে বলল। তা শুনে তৃষা এবার কেঁদে ফেলল। আজহানের বুকে মাথা রেখে বলল, অন্য একটা মেয়ে এসে যখন বলল সে আপনাকে ভালোবাসে, আপনাকে পেতে চায়, তখন আমার ভীষণ কষ্ট হয়েছে আজহান। ফলে আপনার উপর অকারণেই আমার রাগ হয়। আমি আপনাকে ছাড়া থাকতে পারি না, তবুও মেঘলার কথায় আমার খারাপ হয়, তাই কথাগুলো বলে ফেলেছি। আই এম সরি আজহান। কথাগুলো বলার মাঝেই ফুপিয়ে কেঁদে উঠে তৃষা। আজহান আলতো হাতে তৃষার মাথায় হাত বুলিয়ে দেয়। তৃষা মুখ তুলে তাকিয়ে বলে, আপনার কাছে কেউ যদি আমাকে চাইতো তখন আপনার কেমন লাগতো ভাবুন। কথাটা শোনা মাত্র আজহানের চোখ মুখ শক্ত হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে বলল, যদি কেউ চাইতো তার এমন অবস্থা করতাম যে পরের বার তার রুহু কেঁপে উঠত তোমার নাম মুখে নেওয়ার আগে। তৃষা ঢুক গেল কথাটা শুনে। আজহান আবারও বলল, তুমি ছোট মানুষ, এসব ভেবে মাথা ঘামিও না। শুধু একটা কথা মাথায় গেঁথে রাখো, তুমি আজহানের জান লাগো। যদি কেউ তোমার উপর নজর দেয়
তার চোখ উপড়ে ফেলার ক্ষমতা তোমার হাজবেন্ডের আছে। তৃষা ভীষণভাবে অবাক হলো কথাগুলো শুনে। তা খেয়াল করে আজহান বাঁকা হাসলো, বলল, মেঘ লাগে, ওর কথার জবাব তুমি নিজে দিবে প্রিনিশা। তোমাকে আমি তৈরি করব। ভেবেছিলাম তুমি নিজে থেকে শক্ত হবে, কিন্তু না, দিন দিন আরো বোকা হয়ে যাচ্ছ। এবার আমাকেই হাল ধরতে হবে। আজহানের এহেন কথায় তৃষা দু কদম পিছিয়ে গেল, বলল, আপনি হঠাৎ এভাবে কথা বলছেন কেন? তো কিভাবে বলবো? বউ হও আমার। আমার যত ভালোবাসা আদর আছে সব তো তোমার জন্য। তোমার সাথে গম্ভীর ব্যক্তিত্বে মিশলে তুমি আরো পেয়ে বসবে। এমনিতেই একটু আগে ছেড়ে যাওয়ার ভূত চেপেছিল মাথায়। কথাগুলো বলে আজহান তৃষার দিকে এগিয়ে গেল। হঠাৎ আজহানের কথার টোন পাল্টে গেছে। কেন যেন আজহানকে একটু ভয় করছে তৃষার। নিজের বোকামির ফলে এমনটা হলো বোধ হয়। তাই তৃষা ভাবলো আজহানকে সরি বলবে। আজহান ওর সামনেই দাঁড়িয়ে আছে। তৃষা ঠোঁটে মৃদু হাসি ফোটানোর চেষ্টা করে বলল, আপনি আগেই ভালো ছিলেন, অমন হয়ে যান আবার। আমি দুঃখিত সন্ধ্যায় কথাগুলো বলার জন্য। সরি বউ, এটা সম্ভব না। আমি তোমার কথায় বারবার নিজেকে বদলাতে পারবো না। কথাটা বলে আজহান বারান্দায় চলে গেল। তৃষা অসহায় নয়নে সেদিকে চেয়ে রইল। মাঝরাত। ধীরে ধীরে জ্ঞান ফেরে শফিক সাহেবের। চোখ মেলে তাকিয়ে হাসপাতালের বেডে আবিষ্কার করেন নিজেকে। কে নিয়ে এলো তাকে হসপিটালে? কথাটা ভেবে তাকান চারপাশে। পেশেন্টের জ্ঞান ফিরেছে দেখে নার্স ছুটে যায় ডক্টর ডাকতে। কয়েক মিনিটের ব্যবধানে ডক্টর এলেন। চেক আপ করার এক ফাঁকে শফিক সাহেব শোধালেন, আমাকে হসপিটালে কে এনেছে ডক্টর? উত্তরে ডক্টর প্রেশার চেক করে নিয়ে বললেন, রাহান নামক এক যুবক আপনাকে এখানে নিয়ে এসেছে সন্ধ্যার দিকে। এখনো সে বাইরে অপেক্ষা করছে। রায়ান নামটা চেনা চেনা লাগলো শফিক সাহেবের কাছে। কোথাও তিনি শুনেছেন আগে এই নামটি, কিন্তু কোথায় শুনেছেন তা স্পষ্ট মনে করতে পারলেন না। ডক্টর নিজের কাজ শেষ করে কেবিন থেকে বের হলো। রায়ান ডক্টরকে দেখে এগিয়ে এলো, জিজ্ঞেস করলো, এখন কেমন আছেন উনি? আগের থেকে একটু ভালো, তবে ওনার দ্রুত ওপেন হার্ট সার্জারিটা করানো উচিত। ঠিক আছে, আমি দেখা করতে কি পারি? হ্যাঁ যান, দেখা করে আসুন। বলে ডক্টর চলে গেলেন। রায়ান কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে সামলালো। আজ প্রথমবার শফিক সাহেবের মুখোমুখি হতে চলেছে ও। সিনহার কাছে শফিক সাহেবের কথা বহুবার শুনলেও কখনো সামনাসামনি গিয়ে দাঁড়ানোর সাহস হয়নি। আজ সকালে রায়ান যখন ফরিদ সাহেবের উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে ঢাকা এলো, তখন নিজ ভাড়া বাসায় ফেরার পথে শফিক সাহেবকে রাস্তায় জ্ঞানহীন অবস্থায় পায় সে। দ্রুতই হাসপাতালে নিয়ে আসায় এই যাত্রায় প্রাণে বেঁচে যান শফিক সাহেব। কথাগুলো ভাবতে ভাবতে কেবিনের ভেতরে এলো রায়ান। শফিক সাহেবের পাশে বসে ধীরে স্বরে জিজ্ঞেস করলো, এখন কেমন আছেন আঙ্কেল? ভালো আছে বাবা। তুমি কে? প্রশ্নটা শুনে রায়ান চুপ করে থাকে। সে কি নিজের পুরো পরিচয়টা দিবে? এতে কি শফিক সাহেব তাকে চিনতে পারবে? ভাবে রায়ান। এরপর বলে, আমি রায়ান। বাসায় ফেরার পথে আপনাকে জ্ঞানহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে আসি। ও ধন্যবাদ বাবা। প্রত্যুত্তরে রায়ান স্মিত হাসে, জিজ্ঞেস করে, আপনাকে দেখে তো এখানকার লোক মনে হচ্ছে না, কোথায় এসেছিলেন? প্রশ্নটা শুনে শফিক সাহেবের তিক্ত কিছু কথা মনে পড়ল। তিনি চোখ বন্ধ করে নিয়ে বললেন, আমি এসেছিলাম মেয়ের জামাইয়ের কাছে। রায়ান হঠাৎই থমকে গেল কথাটা শুনে। কাপা স্বরে জিজ্ঞেস করলো, মেয়ের জামাই মানে? আমার একমাত্র মেয়ে সিনহা, তার বর তাফসিনের সাথে দেখা করতে এসেছিলাম। তাফসিন এখানকার নাম করা ডাক্তার, কেন নাকি ওকে? শফিক সাহেবের এই প্রশ্নের উত্তরটা রায়ান দিতে পারল না। ওর মস্তিষ্কে এখন প্রবলভাবে একটা কথাই ঘুরছে, আর তা হলো সিনহার বর তাসফিন, অর্থাৎ সিনহা এখন বিবাহিত। আর তার জন্যই ফরিদ সাহেব রায়ানকে বলেছিল সিনহার সাথে তিনি যোগাযোগ করতে পারেননি। রায়ান যেন সিনহাকে ভুলে অন্য কারোর কথা ভাবে। ফরিদ সাহেব রায়ানকে কথা দিয়েছেন রায়ান এবার যাকে বলবে তার সাথে তিনি ছেলের বিয়ে দিবেন। কিন্তু রায়ান তো এটা চায়নি। ও সিনহাকে বিয়ে করতে চেয়েছে, আর তাই রাগ করে রায়ান ঢাকা চলে এসেছে। রায়ানকে হঠাৎ করে চুপ করে থাকতে দেখে শফিক সাহেব জিজ্ঞেস করলেন,
কি হয়েছে বাবা, কোনো সমস্যা কি? না আঙ্কেল, আপনি রেস্ট করুন, আমি বাইরে আছি, কাল সকালে আপনাকে ছেড়ে দিবে। অন্যমনস্ক হয়ে কথাগুলো বলল রায়ান। তার শুনে শফিক সাহেব অনুরোধের সুরে বললেন, আমার শরীরের যা অবস্থা, তাতে একেবারে ফেরা আমার পক্ষে সম্ভব না। তুমি যদি আমাকে একটু বাড়ি পর্যন্ত রেখে আসতে। বাড়ি রেখে আসার কথা শুনে রায়ানের বুকের মাঝে ধক করে উঠল। বাড়িতে নিশ্চয়ই সিনহা থাকবে, দেখা হবে কি মেয়েটার সাথে? কিন্তু যদি সিনহা শ্বশুর বাড়ি থাকে তখন? কথাটা ভেবে একটু নিরাশ হলো রায়ান। তবুও সিনহাকে দেখার এক বিন্দু আশা নিয়ে বলল, ঠিক আছে আঙ্কেল, আমি আপনাকে নিয়ে যাব। ভোর 4টা বাজে। তৃষা ঘুমিয়ে আছে বিছানায়। আজহান তার পাশ থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে, যা এখন টের পায়নি তৃষা। কিছুক্ষণ আয়ের মাঝে আজহান রুমে এলো। পরনে কালো টি শার্ট ও কালো ট্রাউজার, হাতে পানির বোতল। বোতলটা বেডসাইড টেবিলে রেখে তৃষাকে ডাকতে লাগলো। প্রিনিশা উঠো, আজ থেকে তোমার ট্রেনিং শুরু হতে চলেছে। আজহানে ডাকে বিরক্ত হলো তৃষা। অন্য পাশ ফিরে শুলো। তা দেখে আজহান তৃষার মুখে পানি ছিটা দিল। এরপর হালকা ধাক্কা দিয়ে বলল, উঠো না, দেরি হয়ে যাচ্ছে তো। যা এটা। ঝাড়ি মেরে তৃষা কম্বলে মুখ থেকে ঘুমানোতে মনোযোগ দিল। রাতের শেষ প্রহর। তৃষার আরামের ঘুম নষ্ট করতে ব্যস্ত আজহান। বেশ অনেকক্ষণ কাঠখড় পুরানোর পর চোখ মেলে তাকায় তৃষা। ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? আজ থেকে তোমার ট্রেনিং শুরু, ভুলে গেছো? তৃষা সত্যি ভুলে গিয়েছিল, তাই চোখ ডলে বলল, আমার আবার কিসের ট্রেনিং? আপনার মাথা খারাপ হয়ে গেছে বোধহয়। কথাটা বলে তৃষা আবারও শুতে নিলে আজহান বাধা দিল। বলল, আর ঘুমিও না, উঠো। না, ছাড়ুন। আজহান তৃষার হাত ধরে ওকে কোনো রকম শোয়া থেকে আটকে রেখেছে। এতে তৃষা বেশ বিরক্ত হচ্ছে। আজহান বুঝলো এভাবে সে তৃষাকে তুলতে পারবে না। একদিকে ঘুম জানানো মাতাল কণ্ঠ, অপরদিকে এমন বাচ্চামি, সব মিলিয়ে আজহানের মনে ঝড় শুরু হয়েছে। ঘুমানোর সময় চুলগুলো আজ বাঁধেনি তৃষা, ফলে চোখে মুখে চুলগুলো ছড়িয়ে আছে। আজহান আলতো হাতে চোখগুলো সরিয়ে দিল মুখ থেকে। নেশালো দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গেল তৃষার গলার কাছে। আচমকা কারো গরম নিঃশ্বাস টের পেয়ে তৃষা কেঁপে উঠল। ঘুম যেন এক নিমিষে ছুটে গেল। জ্বলে যাওয়া কণ্ঠে বলল, আজহান। আজহান ঘুর লাগা দৃষ্টিতে তাকালো তৃষার চোখের দিকে। তৃষা একটু সরে যেতে নিলে আজহান এক হাতে তৃষার পিঠে রাখলো। বলল, এভাবে আমার সামনে বেশিক্ষণ থাকলে কিন্তু কোনো অঘটন ঘটে যাবে বউ। তৃষা ঢুকিল কথাটা শুনে। ঘন ঘন শ্বাস ছেড়ে বলল, আপনি ছাড়ুন, আমি চেঞ্জ করে আসছি। অসহায় দৃষ্টিতে তাকালো আজহান। তৃষা বুঝলো চোখের ভাষা, চোখ জোড়া বন্ধ করে নিল। খানিকক্ষণ পরে গলায় ভেজা কিছুর অনুভব করে তৃষা। কেঁপে উঠে খামচে ধরে আজহানের হাত। আজহান আরো বেসামাল হয়ে পড়ে। ধীরে ধীরে আজহানের স্পর্শ গভীর হয়। দুজনে হারিয়ে যেতে থাকে এক সুখের রাজ্যে। ঠিক এমন মুহূর্তে আজহানের দুটো ফোন একসাথে বেজে ওঠে। ঘর থেকে বেরিয়ে আসে দুজন। আজহান ছেড়ে দেয় তৃষাকে। উঠে দাঁড়িয়ে পরপর কয়েকবার শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে। তৃষার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বেডসাইড টেবিল থেকে ফোন দুটো হাতে নিয়ে দেখে রিজভি কল করেছে। আজহানের মেজাজ খারাপ হয়ে যায়। কল রিসিভ করতে রিজভি বলে, স্যার, আপনার ভিলার আশেপাশে কোনো ফ্ল্যাট খালি আছে? কেন? আমি থাকতাম, মাঝরাতে বউ ঘর থেকে বের করে দিলে বড্ড অসুবিধা হয় স্যার। কথাগুলো শুনে আজহান ঠিক কী রিয়েকশন দেবে তা ভেবে পেল না। একটু সময় নিয়ে বলল, আমার বাসার সামনের মোড়ে একটা নতুন অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে, তুমি খোঁজ নিয়ে দেখো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। বলে আজহান কল কাটতে নিলে রিজভি আবার বলল, স্যার, আমি আপনাকে ডিস্টার্ব করলাম না তো এত রাতে ফোন করে? না, শুধু আমার বাচ্চাগুলোর দুনিয়াতে আসার সময় বেড়ে গেল। জি স্যার, ঠিক বুঝলাম না আপনার কথা। নাথিং। কল কাটলো আজহান। মুখ ভোঁতা করে ফেললো রিজভি। কোমরে দু হাত রেখে বিড়বিড় করে বলল, স্যার, বলতে কি চাইলো? আমি আবার কি করলাম আজব? কথাটা গভীর মনোযোগের সাথে ভাবতে লাগলো রিজভি। আরই মাঝে পায়ে একটা লাল পিঁপড়া কামড় দিল। দুহাতে পা ধরে রাগে দুঃখে রিজভি ধমকের সুরে দরজায় নক করে বলল, এই মেয়ে, দরজা খোলো তো, এভাবে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না।
কথার উত্তরে বাড়ির ভেতর থেকে জবাব এলো, কেন? আপনি না মদ গিলতে গিয়েছিলেন বন্ধুর সাথে? আমাকে একা বাসায় রেখে রাত 12টা অবধি যেহেতু বন্ধুর সাথে মদ গিলেছেন, সেহেতু এখন তার সাথেই গলা ধরে ঘুমিয়ে পড়ুন। রিজভী মুখ কালো করে ফেললো কথাটা শুনে। মেয়েটা বড্ড পটর পটর করে। জামাই বলে এক ফোঁটা সম্মান দেয় না। সে তো প্রতিদিন মদ খায় না, সপ্তাহে 2 দিন খায় মাত্র। তাতে এমন করার কি আছে? আজব মহিলা। ফজরের আজান শেষ হয়েছে খানিকক্ষণ আগে। সিনহা মাত্র নামাজ শেষ করে এসে বিছানায় বসলো। চোখের কোণে চিকচিক করছে পানি। তা খেয়াল করে ময়না বেগম বললেন, আর কত কাঁদবি বলতো? তোর বাবা তো গিয়েছিল তাসফিনের সাথে দেখা করতে, ঠিক একটা ভালো খবর আনবে, চিন্তা করিস না। না মা, আমি আর তাসফিনের কাছে ফিরব না। যে পুরুষ নিজের সন্তানকে অস্বীকার করে সে বাবা নামের কলঙ্ক। আমার সন্তানকে আমি একা মানুষ করব। পাগলি মেয়ে, এমন কথা বলতে আছে? দুনিয়াটা যে বড্ড কঠিন। তুই তো জানিস আমরা একটা সমাজে বসবাস করি। এখানে ডিভোর্স মেয়েদের ঠিক কতটা নিচু চোখে দেখা হয় তা তোর অজানা নয়। এমন একটা অভিশপ্ত জীবনের মধ্য থেকে কিভাবে যেতে দিই বল? মায়ের কথাগুলো শুনে সিনহা অসহায় দৃষ্টিতে তাকালো। বলল, সব শোনার পরও তুমি কি করে এমন কথা বলতে পারো মা? যে লোকটা কখনো আমাকে বউরূপে মানেনি, তার কাছে আমাকে আবার পাঠাতে চাইছো কেন? মেয়ের প্রশ্ন শুনে ময়না বেগম মুখ চেপে ডুকরে কেঁদে উঠলেন। তিনি জানেন তার মেয়ের সাথে অন্যায় হয়েছে, কিন্তু যত কিছু হোক না কেন তিনি মেয়ের জীবনটা এভাবে ভেসে যেতে দিবেন না। একে মেয়েটা প্রেগনেন্ট, এমন অবস্থায় স্বামী ছেড়ে গেল। সমাজ যে ছি ছি করবে, লোকে খারাপ নজর দিবে মেয়েটার উপর। সেসব কি করে সইবেন তিনি? তাই তো বুকে পাথর চাপা দিয়ে কথাগুলো বলেছেন তিনি। মাকে কাঁদতে দেখে সিনহা রিয়েক্ট করলো না। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, বাবা কবে ফিরবে? কাল রাতে ফেরার কথা ছিল, এত হয়তো বাস পাইনি, তবে আজ সকালের মধ্যে ফিরবে। নামাজে যাওয়ার আগে আমি ফোন করেছিলাম, ধরেনি, চিন্তা হচ্ছে। ও, দেখি এখন একবার ফোন করি। সিনহা বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে কল করলো শফিক সাহেবের নাম্বারে। প্রথমবার রিং হয়ে কেটে গেল। তা দেখে ময়না বেগম বললেন, দেখলি তো এখনো ফোন তুলছে না। লোকটা সবসময় আমাকে এমন চিন্তায় ফেলে, আর ভালো লাগে না। কথাটা বলে তিনি চলে গেলেন সিনহার রুম থেকে। সিনহা মায়ের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর আবারও কল করলো বাবার নাম্বারে। এবার কলটা রিসিভ হলো। সিনহার সাথে সাথে জিজ্ঞেস করলো, বাবা কোথায় তুমি? সারাদিন ফোন ধরনি কেন? মা কত চিন্তা করেছে তোমার, কোনো ধারণা আছে? এক নাগারে কথাগুলো বলে থামলো মেয়েটা। এতদিন পর নিজের প্রিয় মানুষের আওয়াজ শুনে থমকে গেল রায়ান। শফিক সাহেবের ফোনটা ওর কাছেই ছিল। বেশ কয়েকবার রিং হওয়ায় এতক্ষণে কলটা রিসিভ করে রায়ান। নামটা না দেখেই ফোন কানে তুললে সিনহার কণ্ঠস্বর শুনতে পায়। ফলে মাথার সমস্ত নিউরন সচল হয়ে ওঠে। হার্টবিট বেড়ে যায় আচমকা। এদিকে ফোনের অপর পাশ থেকে কোনো উত্তর না পেয়ে সিনহা আবারও জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, কথা বলছো না কেন? আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে। তুমি তো জানো এই অবস্থায় আমার এত চিন্তা করা উচিত না। এবারও কোনো উত্তর এলো না অপর পাশ থেকে। সিনহা বিরক্ত হলো। নেটওয়ার্ক সমস্যা করছে ভেবে কলটা কেটে দিয়ে একটু পর আবারও কল ব্যাক করলো। তবে এবার আর ফোনটা রিসিভ হলো না। রায়নের চোখে তখন ভাসছে অতীতের কিছু সুন্দর দৃশ্য ও এক হাস্যোজ্জ্বল কিশোরীর মুখ। আজ এতগুলো বছর পর প্রিয় মানুষের কণ্ঠস্বর শুনে রায়নের বুকে ঝড় সৃষ্টি করেছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে সিনহাকে জড়িয়ে ধরতে। রায়ানকে সিনহা ভুলে গেছে, তবে রায়ান তো আজও নিজের মনের মণিকুঠায় যত্ন করে তুলে রেখেছে সিনহার সকল স্মৃতি। রায়ানের বড় ইচ্ছে করছে সিনহাকে গিয়ে নিজের পরিচয়টা দিতে, বলতে সে আজও সিনহার অপেক্ষায় আছে। ভোর 5টা। প্রিনিশা এখনো বের হয়নি চেঞ্জ করে। আজহান অপেক্ষা করতে করতে এবার দরজায় গিয়ে টোকা দিল। বলল, তোমার হয়নি এখন নাকি আবার ঘুমিয়ে পড়লে? ভেতর থেকে কোনো উত্তর দিল না প্রিনিশা। আজহান আরো কয়েকবার টোকা দিল দরজায়। শেষবার টোকা দিতে দরজা খুলে বেরিয়ে এলো প্রিনিশা। পরনে কালো রঙের টি শার্ট আর লেগিংস।
আজহান অপলক প্রিনিশাকে পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করতেই দেখলো প্রিনিশার গলার পাশে লাল লাল জখম কয়েকটা দাগ। দাগগুলো হাত দিয়ে কোনো রকম আড়াল করার চেষ্টা করছে প্রিনিশা, তবে তাতে কোনো লাভ হচ্ছে না। তা দেখে আজহান দেওয়ালে হেলান দিয়ে বুকে 2 হাত গুজলো, বলল, দম বন্ধ করে লাগছে জান, মনে হচ্ছে এখনই শ্বাস আটকে মরে যাব। বিচলিত হলো প্রিনিশা, জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? পানি খাবেন? না, তোমাকে দেখে আমার শ্বাস আটকে আসছে, দূরে সরো একটু, না হলে আবারও কিছু ঘটে যাবে। কথাটা শোনা মাত্র প্রিনিশা 2 কদম পিছিয়ে গেল। আজহান হাসলো তা দেখে, বলল, ভয় পেও না, এখন কিছু করব না, বড় হও আর একটু। প্রিনিশার কান লাল হয়ে গেল কথাটা শুনে। আজহান হয়তো তা বুঝলো, কথা ঘোরাতে বলল, চলো আমার ওয়ার্কআউট রুমে। বলেই আজহান হাঁটা দিল ওর পিছু পিছু। প্রিনিশাও চলে গেল। বলেই আজহান হাঁটা দিল ওর পিছু পিছু প্রিনিশাও গেল। রুমে এসে প্রিনিশা ভালো করে চারপাশে দেখতে লাগলো। ব্যায়াম করার যাবতীয় জিনিস ওখানে রয়েছে, সাথে রয়েছে বড় 2টো আয়না এবং পাশে ছোট একটা চেঞ্জিং রুম। প্রিনিশা ঘুরে ঘুরে সবটা দেখলো। রুমের একপাশে বড় একটা থাই গ্লাস আছে, সেখান থেকে পুরো শহরটা দেখা যায়। ভীষণ মুগ্ধ করে এই দৃশ্য প্রিনিশাকে। ও আজহানকে জিজ্ঞেস করে, আপনাকে তো আমি ব্যায়াম করতে দেখিনি কোনোদিন। আমি ঘুম থেকে উঠে ব্যায়াম করি, তখন তুমি ঘুমে থাকো, তাই জানে না। ও, ওটা কি? কোনটা? প্রিনিশা দেখলো থাই গ্লাসের পাশে একটা গিটার রাখা আছে। দেখে মনে হচ্ছে নতুন গিটার। তার পাশে একটা ইলেকট্রনিক গিটারও রয়েছে। এগুলো দেখে প্রিনিশা জিজ্ঞেস করলো, আপনি গিটার বাজাতে পারেন? হ্যাঁ। আমাকে শোনাবেন? অবশ্যই। আজহান ইলেকট্রিক গিটারের পাশ থেকে অন্য গিটারটা তুলে নিল। প্রিনিশাকে 2টো চেয়ার আনতে বলল। প্রিনিশা চেয়ার আনলো, মুখোমুখি বসলো দুজন। আজহান গিটারের সুর তুলতেই প্রিনিশা তড়িঘড়ি করে বলল, একটা গান গাইবেন? আমি গান পারি না, তবে তুমি সঙ্গ দিলে চেষ্টা করতে পারি। প্রিনিশা একটু সময় নিয়ে কিছু একটা ভাবলো, বলল, ঠিক আছে, আপনি শুরু করুন, আমি গলা মেলাবো। ওকে। আজহান গলা ছাড়া দিয়ে গিটারের সুর তুলতে শুরু করলো। গুনগুন করে গেয়ে উঠলো, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। গানের লাইনগুলো শোনা মাত্র প্রিনিশার মাঝে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আজহানের দৃষ্টি স্থির প্রিনিশার দিকে। প্রিনিশা একটু সংকোচ নিয়ে পরের লাইন গেয়ে উঠল, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। সকাল 10টা। সিনহা মায়ের সাথে হাতে হাতে কাজ করছিল। এমন সময় দরজার বেল বেজে ওঠে। সায়রা বেগম ময়দা মাখছিলেন, তাই সিনহা গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই সিনহা দেখলো শফিক সাহেব দাঁড়িয়ে আছেন এবং তার পাশে একজন ছেলে। সিনহার এই মুহূর্তে ছেলেটাকে চেনা চেনা লাগলেও ঠিক মনে করতে পারছে না ছেলেটি কে, তাই এটা নিয়ে আর বেশি ভাবলো না, সরে দাঁড়ালো। শফিক সাহেব রায়নের সাথে ভিতরে এসে বসলেন। ময়না বেগম হাত মুছে এসে জিজ্ঞেস করলেন, তো কালকে ফেরার কথা ছিল গো। হ্যাঁ, কিন্তু আসার সময় অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন এই ছেলেটি আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের কথা শুনে সিনহা চিন্তিত হয়ে বলল, হসপিটালে কেন যেতে হয়েছিল বাবা? কি হয়েছে তোমার? প্রেশার বেড়েছিল নাকি? মেয়ের প্রশ্নে চুপ করে রইলেন শফিক সাহেব। তা দেখে রায়ন বলল, আঙ্কেলের একটা ছোট স্ট্রোক হয়েছিল, ডক্টর বলেছেন যত দ্রুত সম্ভব ওপেন হার্ট সার্জারিটা করে ফেলতে। কথাটা শুনে সিনহা বাবার পাশে বসলো, বলল, কেন তুমি একা একা গেলে বাবা? যদি কিছু হয়ে যেত তোমার? সিনহার চোখের কোণে পানি চিকচিক করছে। তা দেখে শফিক সাহেব মেয়ের মাথায় হাত রাখলেন, বললেন, দূর পাগলে মেয়ে, আমি ঠিক আছি, চিন্তা করো না। শোনো, ও হলো রায়ান, আমি জোর করে এনেছি ওকে আমার সাথে, আসতেই চাচ্ছিল না। সিনহা এবার রায়নের দিকে তাকালো, বলল,
ধন্যবাদ আপনাকে। প্রত্যুত্তরে স্মিত হাসল রায়ান। তার চোখ জোড়া ব্যস্ত সিনহাকে দেখতে। মেয়েটার মাঝে অনেক পরিবর্তন এসেছে। আচ্ছা, মেয়েটার বর কেমন হয়েছে? সেও কি রায়ানের মতো করে মেয়েটাকে ভালোবাসে? জানতে ইচ্ছে করে রায়ানের, তবে প্রশ্নটা করে ওঠা হয় না। নিজের অনুভূতিগুলোকে চেপে রেখে রায়ান হাসি মুখে কথা বলে। সে জানায় দুপুরে ঢাকায় রওনা হবে, তবে এতে রাজি হন না শফিক সাহেব। তিনি রায়ানকে দুপুরে না খাইয়ে ছাড়বেন না। বাধ্য হয়ে রায়ান বিকাল পর্যন্ত থাকে। তবে এতটা সময়ের মাঝে সিনহার সাথে রায়ানের আর দেখা হয়নি। রায়ানের চোখ বারবার সিনহাকে খুঁজে চলেছিল। দেখতে দেখতে রায়ানের যাওয়ার সময় হয়ে যায়। তখন রায়ানকে বিদায় জানাতে সিনহা দরজার কাছে আসে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে ঘুমিয়েছিল, চোখ মুখ কেমন ফোলা। রায়ান সবার কাছে বিদায় নিয়ে সিনহার সামনে যায়। ছোট করে হেসে বলে, ভালো থেকো অনুষা, আমি আসছি। অনুষা নামটা মাথায় বাড়ি খায় সিনহার। তার পুরো নাম অনুষা ইসলাম সিনহা। একমাত্র রায়ানই তাকে এই নামে ডাকত। তবে কি এই রায়ানই তার প্রাক্তন প্রেমিক? কথাটা ভাবতেই সিনহার মস্তিষ্কে বিদ্যুতের শক লাগে। জিজ্ঞেস করে, আপনি কে? পরিচয় কি আপনার? সিনহার এমন প্রশ্নে রায়ান থতমত খায়। বুঝতে পারে সে একটা ভুল করে ফেলেছে। এতদিন পর সিনহার সাথে কথা বলার সুযোগ পেয়ে সে অতীতে ডাকা নামে সিনহাকে ডেকে ফেলেছে। রায়ানকে চুপ করে থাকতে দেখে সিনহা আবারও একই প্রশ্ন জিজ্ঞেস করে। তা শুনে শফিক সাহেব বলেন, কি হয়েছে সিনহা, হঠাৎ এমন রিড করছো কেন? বাবার প্রশ্নের উত্তরে সিনহা বলে, উনি এইমাত্র আমাকে অনুষা নামে ডাকলো বাবা। এই নামে তো রায়ান আমাকে ডাকতো। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি। শফিক সাহেবের এবার অতীত মনে পড়ল। কয়েক বছর আগে তার মেয়ে ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছিল। কিছুতেই সুস্থ হচ্ছিল না। শেষে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়। সেই সাইকিয়াট্রিস্ট ধরতে পারে সিনহার আসল অসুখ। সিনহা তার কাছে নিজের এবং রায়ানের সব কথা শেয়ার করে। সব কথা শুনে সেই সাইকিয়াট্রিস্ট সিনহার পরিবারকে জানান বিষয়টা। আজ এতগুলো বছর পর আবার এই অতীত যে সবার সামনে এসে দাঁড়াবে তা কল্পনাতেও ছিল না শফিক সাহেবের। তিনি ধীর কণ্ঠে রায়ানকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি সেই ছেলে? রায়ান নির্দ্বিধায় জবাবে বলল, জি আঙ্কেল। শফিক সাহেব থম মেরে গেলেন। রায়ান পরিস্থিতি বুঝতে পেরে বলল, আমি আসছি আঙ্কেল, দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে আর দাঁড়ালো না রায়ান, দ্রুত পায়ে চলে গেল। সিনহা সেদিকে অপলক কিছুক্ষণ তাকিয়ে রইল। আজ কতগুলো বছর পর রায়ানকে দেখলো সে। ছেলেটা আগে থেকে অনেকটা পাল্টে গেছে, বেশ সুদর্শনও হয়েছে। আচ্ছা, রায়ানকে তো তার বউ সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয়নি। কেমন আছে সেই মেয়েটি জানতে ইচ্ছে করলো সিনহার, তবে জানার সুযোগ আর নেই। কথাটা ভেবে এক দীর্ঘশ্বাস ফেলে সিনহা নিজের রুমে চলে গেল। কেটে গেল 2 মাস। সিনহার সাথে রায়ানের আর দেখা হয়নি। ওই দিনের পর শফিক সাহেব ভেবেছিলেন সিনহা হয়তো কিছু করবে, কিন্তু না, সিনহা একদম স্বাভাবিক ছিল, যেন কিছুই হয়নি। তা দেখে একদিকে যেমন শফিক সাহেব মানসিক শান্তি পেয়েছেন, অন্যদিকে চিন্তাগ্রস্তও হয়েছেন মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। 1 মাস আগে তাসফিন ডিভোর্স পেপার পাঠিয়েছে। সিনহা তাতে সাইন করেনি। মেয়ের মনে কি চলছে তা বোঝা মুশকিল। আজকাল সিনহা রুমেই থাকে সারাদিন, খাওয়ার সময় যা একটু বের হয়। এছাড়া ডাকলেও সিনহাকে পাওয়া যায় না। শফিক সাহেব ও ময়না বেগম মেয়ের এই অবস্থা আর দেখতে পারছেন না। এলাকার মানুষের মাঝেও কানাঘুষা শুরু হয়েছে যে শফিক সাহেবের মেয়েকে স্বামীর ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ তো বলছে সিনহা নিজেই পরকীয়ায় স্বামীর ঘর ছেড়ে এসেছে। বাড়ির বাহিরে এখন বের হওয়া মুশকিল হয়ে গেছে। লোকে দেখলেই জিজ্ঞেস করে সিনহার ব্যাপারে। শফিক সাহেব জানেন তার মেয়ে কতটা নরম স্বভাবের। সিনহা যদি একবার এসব কথা শুনে তাহলে সহ্য করতে পারবে না। তাই শফিক সাহেব ঠিক করেছেন সিনহাকে তার মামা বাড়ি ঢাকায় পাঠাবেন। এতে রাজি নন ময়না বেগম। ছোটবেলা থেকে যারা মেয়েটাকে বড় হতে দেখলো, তারা যদি আজ সিনহাকে নিয়ে এমন কুকথা বলতে পারে, তবে তার ভাই বউ কোন ছাড়। তারা তো একা পেয়ে মেয়েটাকে আরো কথা শোনাবে। ময়না বেগমের কথা যৌক্তিক, তবে শফিক সাহেবের কাছে এছাড়া কোনো উপায় নেই। তাই তিনি সিনহাকে ডেকে পাঠিয়েছেন কথা বলবেন বলে।
সিনহা এমনিতে রুম থেকে বের না হলেও শফিক সাহেব ডেকেছেন শুনে সিনহা দ্রুত রুম থেকে বেরিয়ে বসার ঘরে আসে, বলে, ডেকেছো বাবা? শফিক সাহেব মেয়ের দিকে তাকালেন। বড্ড মায়া হলো তার মেয়ের মুখের দিকে তাকিয়ে। বললেন, আমি ঠিক করেছি তুমি এখন থেকে তোমার মায়ের কাছে থাকবে। এতে তোমার মাও কোনো আপত্তি নেই। এখন তোমার কি মত? হঠাৎ করে মামা বাসায় কেন পাঠাতে চাচ্ছ বাবা? মেয়ের পাল্টা প্রশ্ন শুনে শফিক সাহেবের কপালে ভাঁজ পড়ল। তিনি বললেন, মিথ্যা বলবো না, এখানকার মানুষজন তেমন আধুনিক চিন্তাধারার না। তারা নানান কথা রটিয়ে বেড়াচ্ছে তোমার নামে। তাই আমি চাই না আমার মেয়ে নামে কেউ কোনো কথা বলো। তাই আমি তোমাকে এখানে রাখতে চাচ্ছি না। ভুল বুঝো না মা। বাবার কথা শুনে মলিন হাসলো সিনহা। পাশে সোফাটাতে বসলো। আজকাল পায়ে একটু একটু পানি আসতে শুরু করেছে। বেশিরভাগ সময় পাটা বড্ড ঝিমঝিম করে। এখনো তার ব্যতিক্রম নয়। সিনহা বাবার দিকে তাকালো, বলল, আমি মামা বাসায় যেতে পারবো না বাবা। কি গ্যারান্টি আছে ওখানে যাওয়ার পর লোকে আমাকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ কথা বলবে না? শফিক সাহেব জানেন মেয়ের কথা সত্য, তবু বাবার মন তো। তার সামনে যদি কেউ এমন কথা বলেন তা তো সহ্য করতে পারবেন না তিনি। তাই এই সিদ্ধান্ত। সিনহা বাবাকে চুপ করে থাকতে দেখে বলল, আমি তো পড়াশোনাটাও শেষ করতে পারলাম না বাবা। নতুন করে কারো ঘাড়ের বোঝা হতে চাচ্ছি না। আর কিছু করতে চাই আমি। কি করবে? আমি টুকটাক পার্লারের কাজ শিখেলাম, মনে আছে তোমার? সেটাই শুরু করি। শফিক সাহেব ভ্রু কুঁচকে ফেললেন কথাটা শুনে। এই অবস্থায় মেয়েটা পার্লারে কাজ করবে? বাবা হয়ে এটাও তাকে দেখতে হবে? না, তিনি থাকতে তার মেয়ের এত খারাপ দিন আসবে না। কথাটা ভেবে তিনি বললেন, আমি বেঁচে থাকতে আমার মেয়ের নিজের খেতে হবে না। আমি তোমার ভালোর জন্য টাকা পাঠাতে চেয়েছিলাম, কিন্তু তোমার যদি যেতে ইচ্ছে না করে তবে থাক। সিনহা দীর্ঘশ্বাস ছাড়লো বাবার কথা শুনে। এই মানুষটা সব সময় তাকে আগলে রাখে। এতটা আগলে রাখা ঠিক হয়নি। যদি একটু একা ছাড়তো তবে আজ সিনহা এতটা দুর্বল হয়ে পড়তো না। কথাগুলো ভাবতে ভাবতে সিনহা উঠে গেল। তখনই ময়না বেগম চা নিয়ে এলেন শফিক সাহেবের কাছে। শফিক সাহেব চায়ের কাপটা নিতেই ময়না বেগম পাশে সোফায় বসলেন। জিজ্ঞেস করলেন, মেয়ে রাজি হয়েছে? চায়ে চুমুক দিয়ে শফিক সাহেব বললেন, না, আর তাই আমি ওর ইচ্ছে বিরুদ্ধে ওকে পাঠাবো না। এ তুমি কি কথা বলছো সিনার বাবা? তুমি জানো না এলাকার লোকটা কি সব কথা বলে? সেদিন তো খবর পেলাম সিনার বিয়েতে যারা তাসপিতের বাবা মা হয়ে এসেছিল তারা আসলে থিয়েটারে কাজ করে। এ কথা জানার পর এলাকার লোকেরা আরো ছিছি করছে। সবার ধারণা সিনার বিয়েটা মিথ্যা ছিল, কোনো খারাপ চক্রে পড়েছিল মেয়েটা। কথাগুলো শুনে এক দীর্ঘশ্বাস ছাড়লেন শফিক সাহেব। বললেন, কথাটা তো মিথ্যা নয় ময়না। বিনা অপরাধে আমার মেয়েটার সাথে এমন জঘন্য কাজ করা হয়েছে। আমার বিশ্বাস আল্লাহ ঠিকের বিচার করবেন। কথাটা বলে শফিক সাহেব উঠে গেলেন। ময়না বেগম ডুকরে কেঁদে উঠলেন। বললেন, আমরা কোনো রাজা বাদশা নই, আমাদের সমাজে বসবাস করতে হয়। এমন কানাকুচু নিয়ে কয়দিন থাকা যায়? আমাদের এক ঘরে করে দিয়েছে প্রায়, তার উপর মেয়েটা প্রেগনেন্ট। কেউ তেমন কথা বলে না রাস্তায় দেখা হলে, আবার যারা কথা বলে তারা সিনাকে জড়িয়ে নানান উৎসাহ লটায়। মায়ের কথাগুলো দরজার আড়াল থেকে শুনল সিনহা। নিজের অজান্তে চোখের পানি চলে এলো তার। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে সিনহা নিজের রুমে গেল। সকাল 8টা। জিনিসা পাঞ্চিং ব্যাগে একের পর এক ঘুষি দিয়ে চলেছে। তার সামনেই কফির মগ হাতে আজহান বসা। কয়েকবার হিট করার পরে প্রিনিশা হাঁপিয়ে গিয়ে আজহানের পাশে বসলো। আজহান পানির বোতলটা এগিয়ে দিল প্রিনিশার দিকে। প্রিনিশা এক নিঃশ্বাসে অর্ধেক বোতল পানি খেয়ে ফেলল। হাঁপিয়ে গিয়ে আজহানের কাঁধে মাথা রাখলো। বলল, আমি বড্ড হাঁপিয়ে গেছি আজহান, আজ আর পারবো না। এটা বললে হবে না, কম করে হলেও আরো 20 বার তোমাকে হিট করতে হবে। আমি পারবো না। পারবে, আমি আছি তোমার পাশে। প্রিনিশা করুণ দৃষ্টিতে তাকালো আজহানের দিকে। আজহান প্রিনিশার কপালে ঠোঁট ছোঁয়ালো। বলল, তুমি এখন আগের মতো নেই, অনেকটা পরিবর্তন এসেছে তোমার মাঝে। এই ব্যাপারটা কি খেয়াল করেছো? যেমন? আগে আমার কাছে এলে তোমার অস্বস্তি হতো, এখন তা হয় না। আগে কথা বলতে তুমি সংকোচ বোধ করতে বা তোমার জড়তা কাজ করত, তবে এখন
তা আর হয় না। সব থেকে বড় কথা, তোমার আত্মবিশ্বাস বেড়েছে। কেউ তোমাকে আঘাত করতে আসলে তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারবে। আজহানের কথাগুলো শুনে প্রিনিশা অবাক হলো। অনুভব করলো আজহান ঠিকই বলেছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আত্মবিশ্বাসটা ভীষণ জরুরি, যা ইতিমধ্যে প্রিনিশার তৈরি হয়েছে। প্রিনিশাকে ভাবতে দেখে আজহান কফির মগে শেষ চুমুকটা দিল, বলল, আমাকে একটা কাজে 3 দিনের জন্য মালয়েশিয়া যেতে হবে। কেন? একটা ডিল সাইন করতে। তুমি যাবে আমার সাথে? আপনি তো অফিসের কাজে যাবেন, আমি একা একা কি করব? সেটাও ঠিক, তবে কি একা থাকতে পারবে? প্রিনিশা ভাবলো কিছুক্ষণ, এরপর বলল, আপনি রিজভি ভাইয়াকে নিয়ে যাবেন? হুম। তাহলে ফিমা আপুকে আমার সাথে থাকতে বলুন। এমনিতেও আপুর সাথে আমার এখনো পরিচয় হয়নি। কয়েকদিন ফিমা আপু না হয় আমার সাথেই থাকুক, আলাপ পরিচয় হয়ে যাবে। ভালো আইডিয়া। আমি রিজভিকে কল করছি, ওয়েট। আজহান পকেট থেকে ফোন বের করলো, ডায়াল করলো রিজভির নাম্বারে। কয়েকবার রিং হওয়ার পর রিজভি কল রিসিভ করলো। আজহান জিজ্ঞেস করলো, কি খবর? আর খবর, সকাল থেকে 3 বালতি কাপড় ধুয়েছি স্যার। কোমরটা শেষ, এখন কাপড়গুলো মেলাতে যাচ্ছি। করুণ সুরে বলল রিজভি। তা শুনে প্রিনিশা হাসলো। হাসি শুনে আজহান প্রিনিশার দিকে তাকিয়ে বলল, কাপড় ধোয়া ভালো, এতে ব্যায়াম হয়। স্যার মজা নিয়েন না, কালকে রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দেরিতে বাসায় ফিরেছিলাম। তখন থেকে মহিলা রেগেছিল। এরপর আবার খাওয়ার সময় বলে দিয়েছিলাম রান্না ভালো হয়নি, মুখে দেওয়া যায় না। তাই সকাল থেকে এমন নির্মম অত্যাচার করছে আমার ওপর। অসহায় কণ্ঠে কথাগুলো বলল রিজভি। তা শুনে আজহান সান্ত্বনা দিয়ে বলল, তুমি এক কাজ করো, ফিমাকে নিয়ে ভিলায় চলে আসো। আজ রাতে তো আমরা মালয়েশিয়া যাচ্ছি। ফিমা আর প্রিনিশা একসাথে থাকুক কয়েকটা দিন। ঠিক আছে স্যার। বলে কল কেটে দিল রিজভি। প্রিনিশা গড়াগড়ি করে কিছুক্ষণ হাসলো, এরপর বলল, যাক, ফাইনালি ভাইয়ার বেয়ারা জীবনটা ঠিক করতে কেউ একজন এসেছে। হঠাৎ করে প্রিনিশার মন খারাপ হয়ে গেল। বলল, সবাই ভালো আছে আজান, কিন্তু সিনহা, ওর কি খবর? ও কেমন আছে? ওর দেয়া ঠিকানায় সেদিন দেখা করতে গিয়ে দেখলাম ওরা বাসা ছেড়ে গেছে। আমার বড্ড খারাপ লাগে ওর জন্য। আমি শিওর তাসফিন ভাইয়ার সাথে ও হ্যাপি নেই। আজহান কথাগুলো চুপচাপ শুনলো, মনে মনে ভাবলো, আই এম সরি প্রিনিশা, আমি চাই না কোনো বিপদ তোমাকে স্পর্শ করুক, আর তাই আমি চেয়েও সিনহার সত্যটা তোমাকে বলতে পারছি না। রাত 9টা। অনুশ্রী নিজের ডিউটি শেষ করে হসপিটাল থেকে বের হতেই তাসফিনকে দেখতে পেল। তাসফিন ফোনে কারোর সাথে চিল্লাচিল্লি করছিল। তা দেখে অনুশ্রী জিজ্ঞেস করলো, কার উপর এমন রাগ ছাড়ছিস? চিনবি না তুই, তবে বেয়াদবগুলো একটা কাজ ঠিক মতো করতে পারে না। আজ 2 মাস হয়ে গেল একটা কথা প্রিনিশার কানে তুলতে পারছে না। তারা নাকি প্রিনিশার অবধি পৌঁছাতেই পারছে না। আরে কে এমন আছে প্রিনিশার সামনে যে কোনো বিপদ ওর ত্রিসীমানায় পর্যন্ত যেতে পারে না? তাসফিনের বলা কথাগুলো মাথায় ঢুকলো না অনুশ্রীর। তাই জিজ্ঞেস করলো, কিসব বলছিস? প্রিনিশা কে? কেউ না, তুই এখানে কেন? এটা কেমন প্রশ্ন? আমি এখানে চাকরি করি ভুলে গেলি? ও হ্যাঁ, বাড়ি যাচ্ছিস? আচ্ছা যা। কথাটা বলে তাসফিন যেতে নিলে অনুশ্রী পিছন ডাকলো, বলল, তাসফিন, একটা সত্যি কথা বলবি? কি? সেদিন তোর সাথে আসা মেয়েটা কে ছিল? ও কি সত্যি তোর ওয়াইফ? তাসফিন, তুই কোনো ভুল করছিস না তো? তাসফিন পিছন দিক ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অনুশ্রীর দিকে, বলল, আমার লাইফ আমাকে বুঝতে দে। তুই আমার ভালো একজন বন্ধু তাসফিন, আর তাই বলছি কথাগুলো। আমার সেদিন সিনহাকে দেখে মনে হয়নি ও মিথ্যা বলেছে। আর সব থেকে বড় কথা, ও প্রেগনেন্ট ছিল। তো বাচ্চার বাবা তুই না তো? তাসফিন উত্তর করলো না। অনুশ্রী বলল, আর যাই করিস নিজের সন্তানকে অস্বীকার করার মতো পাপ করিস না তাসফিন। জ্ঞান দিস না তো, যা এখান থেকে। কথাটা বলে হন হন করে চলে গেল তাসফিন। সবেমাত্র ফজরের আজান শেষ হয়েছে। ময়না বেগম নামাজ পড়তে উঠেছেন। প্রতিদিনকার মতো নামাজ পড়তে যাওয়ার আগে সিনহা রুমে এলেন। দেখলেন বিছানা ফাঁকা, বিছানার মাঝখানে একটা ডায়েরি, তার নিচে একটা চিঠি রাখা। ময়না বেগম কৌতূহলী হয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলেন। প্রিয় বাবা, আমি জানি
আমি তোমাদের যোগ্য সন্তান হতে পারিনি। বিনা কারণে আমার জন্য তোমরা সমাজে অপমানিত হচ্ছ। আমি তোমাদের কখনো দুঃখ দিতে চাইনি, অথচ আজ আমার জন্য তোমাদের দুঃখের শেষ নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একা বাঁচার। চলে যাচ্ছি আমি, মাঝে মাঝে ফোন করব তোমাদের। আমার চিন্তা করো না। এতদিন তো আগলে রেখেছিলে, আমাকে দেখলে তো ফলস্বরূপ কি হলো। এবার আমার জীবনের লড়াইটা আমাকে একা লড়তে দাও। তোমরা ভালো থেকো। বাবার অপারেশনটা যত দ্রুত সম্ভব করিয়ে নিও। আল্লাহ হাফিজ। ইতি তোমাদের অযোগ্য কন্যা সিনহা। রাতের মাঝপ্রহর। তাসফিন নিজের রুমের ডিভানের উপর বসে আছে, হাতে ওয়াইনের গ্লাস, চোখে মুখে হিংস্রতা। তাসফিনের মনে উথাল পাথাল ঝড় বইছে। সে নিজে কি চাচ্ছে সে জানে না। আজ 2 মাস হয়ে গেল সিনহার সাথে তার কোনো যোগাযোগ নেই। মেয়েটাকে ভুলে যাবার কথা তাসফিনের, অথচ প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে নিয়ম করে তাসফিন পড়ছে সিনহার বিরহে। এ কেমন বিষাক্ত অনুভূতি! সে যা চেয়েছিল তা করতে পেরেছে। বোনের মৃত্যুর প্রতিশোধ সে অর্ধেক নিয়েছে। এবার ফিনিশার পালা। রানের জীবনের 2জন প্রিয় মানুষের এমন অবস্থা করবে বলেই তো এতগুলো বছর ধরে সবটা প্ল্যান করেছে তাসফিন। তাহলে আজ কেন মন সায় দিচ্ছে না? তাসফিন বুঝতে পারছে না কিছু, নিজেকে এলোমেলো লাগছে। তাই সে গ্লাস ছেড়ে বোতলটা হাতে নিয়ে ঠকঠক করে অর্ধেক বোতল ওয়াইন খেয়ে নিল। সাথে সাথে মাথা ঝিমঝিম করে উঠল। আসলে অভ্যাস নেই তো, তাই এমনটা হয়েছে। তাসফিন 2 হাতে মাথা চেপে ধরে নিজেকে সামলাতে ব্যস্ত। ঠিক এমন সময় বিছানার উপর থাকা ফোনটা বেজে উঠল। তাসফিন উঠে গিয়ে ফোনটা রিসিভ করলো। তার বাবা রশিদ খান ফোন করেছে। তাসফিন কল রিসিভ করে কানে ধরতে রশিদ খান ছেলেকে ধমকে উঠলেন। কি হয়েছে তোমার তাসফিন? বাবা মাকে কি ভুলে গিয়েছো? ফোন করো না, আমি ফোন করলেও ধরো না কেন? ব্যস্ত ছিলাম। মিথ্যা বলো না। তুমি কিছু জানো না বলে ভেবো না আমি কিছু জানি না। একটু আগে অনিকের বাবার সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন অনিককে পুলিশ ধরেছে। আমি জানি অনিক যা করেছে তা ওর নিজের বুদ্ধি নয়। তুমি ওকে যা বলেছ সেটা তাই করেছে। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। কিন্তু অনিক ভাই আমার পুরো কাজটা করতে পারেনি। প্রিনিশা নামক মেয়েটার গায়ে কলঙ্ক লাগাতে পারেনি। তাসফিনের এমন ব্যাপারোয়া কথা শুনে রশিদ খান আরও রেগে গেলেন। বললেন, তাসফিন, আমি তোমাকে বহুবার না করেছি কোনো মেয়ের জীবন নষ্ট করো না। তিতলির সাথে যা হয়েছে তাতে প্রিনিশার কোনো দোষ নেই। ও হয়তো এখনও জানে না এই বিষয়টা। তুমি ওর ক্ষতি করো না। রশিদ খানের কথায় পাত্তা দিল না তাসফিন। ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটিয়ে বলল, রায়ানের কলিজার টুকরা ওর ফুফাতো বোন প্রিনিশা। নিজের বোন না থাকায় প্রিনিশাকেই সবসময় আগলে রেখেছে। আর তাই যখন প্রিনিশাকে আমি কলঙ্ক দিব তখন রায়ান বুঝতে পারবে একজন ভাইয়ের কতটা যন্ত্রণা হয় বোনের সাথে এমন কিছু ঘটলে। শিক্ষা হবে ওর। না তাসফিন, আমি চাই না তুমি মেয়েটার ক্ষতি করো। ও নির্দোষ। কিসের নির্দোষ বাবা? প্রিনিশার বাবা কি বলেছিল তা কি তুমি ভুলে গেছো? ছেলের কথায় রশিদ খানের চোখে অতীতের কিছু দৃশ্য ফুটে উঠল। তিতলির ধর্ষণ কেস যখন পুলিশের হাতে পৌঁছায় তখন তারা অভিযুক্ত রায়ানকে অ্যারেস্ট করতে চান। সেদিন বাসায় গিয়ে পুলিশ রায়ানকে পায়নি। তবে প্রিনিশার পরিবারের সবাই সেদিন রায়ানদের বাড়িতে উপস্থিত ছিল। তখন পিয়াল সাহেব পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন, আমার মনে হয় না রায়ান এমন কাজ করতে পারবে বলে। আরে মেয়েটার সাথে তো ওর বিয়ে ঠিক ছিল, তার সাথে ও এমন কেন করবে? আমার তো মনে হয় মেয়েটার চরিত্রের সমস্যা ছিল, আর তাই এমন নির্মম ঘটনা শিকার হয়েছে। নষ্ট মেয়ে একটা। সেদিন পিয়াল সাহেবের বলা প্রতিটি কথা তাসফিনের কলিজায় আঘাত করেছিল। পিয়াল সাহেব একজন নামকরা উকিল ছিলেন, তাই অনেক কৌশলও তিনি জানতেন, আর সেগুলো অবলম্বন করে তিনি বাঁচিয়েছিলেন রায়ানকে। এছাড়াও রায়ান যে ঘটনার সাথে জড়িত তার কোনো জোরালো প্রমাণ পুলিশ পায়নি, তাই রায়ান খালাস পেয়ে যায়। ঘটনাগুলো মনে করে রশিদ খান দীর্ঘশ্বাস ছাড়লেন। বললেন, কেউ আমাদের ক্ষতি করলে আমরা তার পাল্টা ক্ষতি করতে পারি না। তাসফিন, তুমি চলে এসো। আমি চাই না তুমি ওখানে থেকে প্রতিশোধের আগুনে ঝালো। তাসফিন বাবার কথার উত্তর দিল না। বলল, আমি আমার কাজ শেষ করেই ফিরব বাবা। আমার জন্য ভেবো না, মায়ের খেয়াল রেখো।
বলেই তাসফিন কল কেটে দিল। এক হাতে নিজের চুল টেনে ধরে বিছানায় বসলো। ডায়াল করলো মেঘলার নাম্বারে। কয়েকবার রিং হতেই কল রিসিভ হলো। বল তাসফিন। আমাকে একটা হেল্প করো। কি হেল্প? প্রিনিশা এখন কোথায় আছে এটা জেনে আমাকে জানাও। প্রিনিশা তো নিজের বাড়িতে আছে, মানে শ্বশুর বাড়িতে। ও, ঠিকানাটা আমাকে পাঠাও, আমি নিজে যাব। মেঘলা ঘাবড়ালো তাসফিনের কথা শুনে। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি প্রিনিশাকে কিডন্যাপ করবে? হাসলো তাসফিন, বলল, আমি কি করব তা আমাকে বুঝতে দাও। তোমাকে যেটুকু বলেছি সেটুকু করো। মেঘলা আর কথা বাড়ালো না, ঠিকানাটা দিল। এরপর আমতা আমতা করে বলল, তাসফিন, স্যার বাসায় নেই। আজ সন্ধ্যার ফ্লাইটে উনি মালয়েশিয়া গিয়েছেন। কথাটা শুনে তাসফিন খুশি হলো, বলল, এটা তো ভালো খবর। বলে কল কেটে দিল। উঠে দাঁড়ালো বিছানা থেকে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখে নিল। এরপর বের হয়ে গেল বাসা থেকে। ঘড়িতে বাজে রাত 11টা। আজহানের ভিলার সামনে এসে তাসফিন নিজের বাইক থামালো। ভালো করে কিছুক্ষণ তাকিয়ে রইল ভিলার দিকে। মনে মনে বলল, আমি তো সরাসরি ভিলার সামনেই চলে এলাম, কোনো গার্ড ফাট তো দেখলাম না। অথচ এতদিন যে গাধাগুলো পাঠিয়েছিলাম সবগুলো বলেছিল কতগুলো লোক ভিলা বাহিরে দাঁড়িয়ে থাকে, হয়তো দিনের বেলা গার্ড থাকে। যাক, ভালোই হলো রাতের দিকে এসে ওসব ঝামেলা পোহাতে হয়নি। তাসফিন ধীর পায়ে বাইক থেকে নেমে দেওয়াল টপকে ভিতরে গেল। কৌশলে পাইপ বেয়ে উঠল দোতলার বারান্দায়। থাই গ্লাসে দরজাটা খোলাই ছিল, ফলে তাসফিন অতি সতর্কতার সাথে ভেতরে ঢুকলো। দেখলো রুমটা ফাঁকা। তাসফিন ভালো করে রুমটা দেখে নিল। এরপর অনুশ্রীকে ভিলার ঠিকানা পাঠিয়ে লিখল, তোকে পাঠানো ঠিকানাতে 1 ঘন্টার মধ্যে লোকজন নিয়ে হাজির হবি। পারলে তোর জার্নালিস্ট ভাইকেও আনবি। নিউজের হেডলাইন যেন আজকের ঘটনাটা হয় সেটা বলে রাখবি। মেসেজটা পাঠিয়ে তাসফিন বের হলো রুম থেকে। পাশাপাশি দুটো রুম। তাসফিন দেখলো পাশের রুমে দরজা বন্ধ, অর্থাৎ ভেতরে কেউ আছে। কে? প্রিনিশা নাকি? তাহলে কি এটা প্রিনিশার বেডরুম? কথাগুলো ভাবতে ভাবতে তাসফিন দরজা টোকা দিল। কয়েকবার টোকা দেওয়ার পরই দরজা খুলে গেল, অর্থাৎ এতক্ষণ তাসফিন শুধু শুধুই নক করছিল। তাসফিন ধীর পায়ে রুমের ভেতরে এলো। দেখলো বেডে দুজন মানবী পাশাপাশি ঘুমিয়ে আছে। তাসফিন ভ্রু কুচকে ফেলল দুজনকে দেখে। একজন প্রিনিশা হলে অপরজনকে ভাবে তাসফিন। এরপর এগিয়ে যায় বিছানার কাছে। পকেট থেকে ক্লোরোফর্ম বের করে রুমালে নেয়। এরপর ভালো করে দুজনকে পর্যবেক্ষণ করে। দুজনেই মেয়ে, এর মানে একজন প্রিনিশা নিশ্চিত। আপাতত প্রিনিশাকে চিনতে হবে। কথাটা ভেবে তাসফিন দুজনের মুখ দেখার চেষ্টা করলো, কিন্তু রুম অন্ধকার থাকায় ঠিক করে দেখতে পেল না। হঠাৎ একজন পাশ ফিরল। অন্ধকার রুমে বাহিরে চাঁদের আবছা আলোয় তাসফিন বুঝলো সে প্রিনিশা নয়। তার রুমালটা নিয়ে গিয়ে তার মুখ চেপে ধরল। মুহূর্তের মাঝে সে জ্ঞান হারালো। তাসফিন ক্রূর হাসি দিল। এরপর অপর পাশে এসে প্রিনিশার হাত ধরল। আলতো করে চুমু খেতে আটকে উঠল প্রিনিশা। ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিতে তাসফিন হাসলো, বলল, লাভ নেই প্রিনিশা, তুমি আমার হাত থেকে আজ বাঁচতে পারবে না। আজ আমি তোমার ঠিক সেই অবস্থা করব যা তোমার ভাই করেছিল আমার বোনের সাথে। কথাটা বলেই তাসফিন ঝাঁপিয়ে পড়ল প্রিনিশার উপর। এক ধাক্কায় প্রিনিশা তাসফিনকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। অন্ধকারে লাইট জ্বালানোর জন্য সুইচ বোর্ড খুঁজতে শুরু করলো। তাসফিন পেছন থেকে এসে হাত ধরে ফেলল, বলল, এত বছরের অপেক্ষা পর এই দিনটা এসেছে, কি ভেবেছ এত সহজে ছেড়ে দিব? কথাটা বলে তাসফিন প্রিনিশার উন্নাতে হাত দেয়। আবারও বলে, আমি তোমাকে ছেড়ে দিতাম, কিন্তু তোমার বাবার বলা কিছু কথার দাম আজ তোমাকেও দিতে হবে। কথাটা বলে প্রিনিশাকে বিছানায় ছুঁড়ে ফেলল তাসফিন। হাতের উল্টো পিঠ দিয়ে নাকের ডগায় হালকা ঘষল। একে একে নিজের সমস্ত ক্রাইম স্বীকার করার পর তাসফিন প্রিনিশার কাছে মুখে এগিয়ে নিতে লাইট জ্বলে ওঠে। তা দেখে ভ্রু কুচকে ফেলে তাসফিন। ঝাপসা দৃষ্টি ধীরে ধীরে পরিষ্কার হতে দেখলো এতক্ষণ যাকে সে প্রিনিশা মনে করেছিল সে প্রিনিশা নয়, অন্য কেউ। কিন্তু কে? মেয়েটার মুখে ট্যাপ লাগানো এবং চুলগুলো এলোমেলো হয়ে থাকার ফলে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তাসফিন বিছানা থেকে উঠে দাঁড়ালো। ধমকের সুরে জিজ্ঞেস করলো, কে তুমি? তখন রুমে উপস্থিত হলো আজহান এবং পুলিশ কমিশনার। তাসফিনের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। তা দেখে বলল,
তুমি? আজহান তাসফিনের চোখে তাকিয়ে জবাবে বলল, আমি তোর জম। কি ভেবেছিলি আমার অনুপস্থিতিতে আমার বউয়ের ক্ষতি করবি? এত সহজ সবটা গত 7 বছরে ওর গায়ে কাটার আঘাত পর্যন্ত লাগতে দেইনি আমি যতদিন আছি বিপদ প্রিনিশাকে ছুঁতেও পারবে না। আজহানের কথা শেষ হতেই হুঙ্কার দিয়ে উঠল তাসফিন। বলল, কে তুমি তা আমি জানি না, কিন্তু আমি যা করেছি তা ভুল নয়। তোমার বোনের সাথে যদি কেউ এমন কাজ করত তখন কি করতে? নিশ্চিত হাতে চুরি পরে বসে থাকতে না। আমিও থাকিনি। আমার সাধ্যে যতটুকু করা যায় সব করেছি, আর এতে আমার কোনো গিল্টি ফিল নেই। তাসফিনের কথা শেষ হতেই আজহান সজোরে এক চড় বসিয়ে দেয় ওর গালে। ছিটকে গিয়ে দূরে পড়ে তাসফিন। কয়েকজন পুলিশ এসে তাসফিনের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। পুলিশের সাথে যাওয়ার সময় তাসফিন আর চোখে আজহানের দিকে তাকিয়ে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।